কলা সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা জানব যে কলা কাকে বলে। কলা কাকে বলে, ঠিক আছে? তো কলার সংজ্ঞা আমরা প্রথমে জানবো। ঠিক, তো কলা হচ্ছে, আমরা জেনেছি, তোমরা জেনেছো যে কোষ কাকে বলে। কোষ হচ্ছে জীবদেহের গঠনগত কার্যগত একককে বলা হয় কি কোষ। জীবদেহের গঠনগত কার্যগত একককে বলা হয় কোষ, ঠিক আছে? গঠনগত কার্যগত একককে বলা হয় কি কোষ। তো কোষের সমষ্টিকে বলা হয় কলা। তাহলে কলার যদি সংজ্ঞায় বলা হয় তাহলে কি হবে না, উৎপত্তিগতভাবে একই জীবদেহের গঠনগত ও কার্যগত একককে বলা হয় কি, উৎপত্তিগতভাবে একই জীবদেহের কোষের সমষ্টিকে, উৎপত্তিগতভাবে একই, ঠিক আছে? জীবদেহের কোষের সমষ্টিকে বলা হয় কলা। তাহলে কলা কাকে বলে, যে কোষ যেখান থেকে সৃষ্টি হয়েছে কলাও সেখান থেকে সৃষ্টি হয়েছে কি একদম, কিন্তু কোষ হচ্ছে একটা একককে বলা হচ্ছে কলা, অর্থাৎ কোষ হচ্ছে একটা একককে বলা হচ্ছে কোষ। আমাদের জীবদেহের ইউনিট হচ্ছে কোষ। আমরা কোষের সংজ্ঞায় কি জেনেছি, যে গঠনগত কার্যগত একক, জীবদেহের স্বপ্রজননশীল গঠনগত কার্যগত একককে বলা হয় কি কোষ। আর কলা হচ্ছে কি, উৎপত্তিগতভাবে একই, মানে কোষ যেখান থেকে উৎপত্তি লাভ করেছে কলাও কিন্তু সেইখান থেকে উৎপত্তি লাভ করেছে। তাহলে উৎপত্তিগতভাবে একই কোষের সমষ্টিকে, হ্যাঁ, অনেকগুলো কোষের সমষ্টিকে বলা হয় কি কলা। এই কলার আমরা শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। কলাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। কলাকে দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? কলাকে দুই ভাগে ভাগ করা হয় প্রধানত। একটা হচ্ছে কি কলাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি উদ্ভিদ কলা, আর একটা হচ্ছে প্রাণী কলা। উদ্ভিদ কলা আর একটা হচ্ছে কি প্রাণী কলা। উদ্ভিদ কলাকে আবার তার বিভাজন ক্ষমতার ভিত্তিতে দুভাগ ভাগ করা হয়। একটা হচ্ছে ভাজক কলা আর একটা হচ্ছে কি স্থায়ী কলা। বিভাজন ক্ষমতার ভিত্তিতে কলাকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভাজক কলা আর একটা হচ্ছে কি স্থায়ী কলা, ঠিক আছে? ভাজক কলা কোনো বিশেষ ভাগ নেই, তবে ভাজক কলার আলাদা আলাদা ভাগ আছে, তবে অবস্থানের ভিত্তিতে ভাজক কলাকে আবার ভাগ করা হয়। অবস্থানের ভিত্তিতে ভাজক কলাকে ভাগ করা হয় কি তিন ভাগে ভাগ করা হয়। মূলত অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, আর একটা হচ্ছে কি নিবেশিত ভাজক কলা, ঠিক আছে? নিবেশিত ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা আর হচ্ছে নিবেশিত ভাজক কলা। তারপরে স্থায়ী কলাকে তার কাজের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়। স্থায়ী কলাকে তার কাজের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়।
কাজের ভিত্তিতে তিন ভাগ ভাগ করা হয়। একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা আর হচ্ছে কি স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা এগুলো হচ্ছে সরল স্থায়ী কলা। এগুলো হচ্ছে কি সরল স্থায়ী কলা, সরল স্থায়ী কলা। স্থায়ী কলাকে দুভাগে ভাগ করা হয়, একটা মূলত দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি জটিল স্থায়ী কলা আর একটা হচ্ছে কি সরল স্থায়ী কলা। সরল স্থায়ী কলার মধ্যে আছে কি সরল স্থায়ী কলার মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এই তিনটা। আর জটিল স্থায়ী কলার মধ্যে জটিল স্থায়ী কলার মধ্যে জটিল স্থায়ী কলার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে কি না জাইলেম আর একটা হচ্ছে কি ফ্লোয়েম। ঠিক আছে, জাইলেম আর ফ্লোয়েম অর্থাৎ ঊর্ধ্বমুখী আর হচ্ছে কি নিম্নমুখী। ঊর্ধ্বমুখী আর হচ্ছে নিম্নমুখী কলা, জাইলেম আর ফ্লোয়েম। এরপর আমরা প্রত্যেকটা উদ্ভিদ কলা সম্পর্কে ভালো করে জানব, বিস্তারিতভাবে জানবো। তার মধ্যে উদ্ভিদ কলার মধ্যে প্রথমে আমরা জানবো ভাজক কলা সম্পর্কে, যে ভাজক কলা কি, ভাজক কলা কাকে বলে, ভাজক কলার গঠন কেমন, ভাজক কলা সম্পর্কে। ভাজক কলা কাকে বলে না যে সব উদ্ভিদ কলা অর্থাৎ একই আকৃতি সম্পন্ন পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট, একই আকৃতি সম্পন্ন পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট, পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট বিভাজনে সক্ষম তরুণ কোষ সমষ্টিকে বলা হয় কি ভাজক কলা। বিভাজনে সক্ষম পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট এবং বিভাজনে সক্ষম বলতে উদ্ভিদের যে অংশগুলো বাড়ে, ধরো ছোট উদ্ভিদ তার সামনের অংশগুলো বর্ধিত হতে হতে দেখা যাচ্ছে কি না গুঁড়িগুলো আর কিন্তু বাড়ছে না, সামনে ডালপালা তার ছোট ছোট শাখা প্রশাখা এগুলো বাড়ছে। তো যেগুলো বর্ধনশীল অঞ্চলগুলোতে কি হয় না এই ভাজক কলা অবস্থান করে। তাহলে ভাজক কলার অবস্থান কোথায়? ভাজক কলা হচ্ছে পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট এবং কোষের গুচ্ছ বিভাজনে সক্ষম, অবশ্যই বিভাজনে সক্ষম, ওই জন্য একে বলা হয় কি ভাজক কলা। বিভাজনে সক্ষম বলে একে বলা হয় কি ভাজক কলা। তো ভাজক কলার অবস্থান কোথায়? ভাজক কলার অবস্থান হচ্ছে সমস্ত বর্ধনশীল অঞ্চলগুলোতে, উদ্ভিদের বর্ধনশীল যেগুলো বৃদ্ধি পাচ্ছে সেই অঞ্চলগুলোতে কি থাকে না ভাজক কলা অবস্থান করে। ঠিক আছে, এই ভাজক কলার কি বৈশিষ্ট্য, ভাজক কলা কেমন বৈশিষ্ট্য কি দেখা যায়? আমরা সংজ্ঞায় পড়েছি যে পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট হয়। এই ভাজক কলা কি হয়? যেহেতু বিভাজনে সক্ষম ওই জন্য এদের নিউক্লিয়াসটা কিন্তু সুস্পষ্ট হয়। নিউক্লিয়াস সুস্পষ্ট না হলে কিন্তু বিভাজনে সক্ষম হবে না। নিউক্লিয়াস হচ্ছে কি সুস্পষ্ট কোষ প্রাচীর পাতলা, বর্ধনশীল অঞ্চলগুলো নরম ধরনেরই থাকে, এটা কোষ প্রাচীর পাতলা হয়, মাঝে কোনো কূপ থাকে না। ঠিক আছে, কোষ রন্ধ্র বা কূপ থাকে না, কোষান্তর বা কোষ রন্ধ্র থাকে না। এদের নিউক্লিয়াস সুস্পষ্ট আর প্রতিটি কোষ পুরো ঘন দানাদার সাইটোপ্লাজম পূর্ণ থাকে। প্রত্যেকটা কোষ কি থাকে না ঘন দানাদার সাইটোপ্লাজম পূর্ণ থাকে এবং কোষগুলি সর্বদাই কিন্তু বিভাজনে সক্ষম। কোষগুলো সর্বদাই বিভাজনে সক্ষম। ঠিক আছে, এর কাজ, এরপর আমরা জানবো এর কাজ সম্পর্কে। এর কাজ কি না এর কাজ যেহেতু বিভাজন সক্ষম ওই জন্য কি করে কোষের মাইটোসিস বিভাজন পদ্ধতিতে। মাইটোসিস কাকে বলে? মাইটোসিস হচ্ছে এক ধরনের
মাইটোসিস হচ্ছে এক ধরনের কোষ বিভাজন পদ্ধতি। যে কোষ বিভাজন পদ্ধতি না দেহে কোষের বৃদ্ধি ঘটায়, দেহ যে কোষের বৃদ্ধি ঘটায় যে পদ্ধতিতে, সেটাকে বলা হয় কি মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। তো যেহেতু বর্ধনশীল অঞ্চলগুলো বৃদ্ধি পাচ্ছে, দেহাংশের বৃদ্ধি পাচ্ছে, ওই জন্য কি করে না মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে কোষের বৃদ্ধি ঘটে, কোষের অংশের বৃদ্ধি ঘটে, দেহের বৃদ্ধি ঘটে। আর কি হয়, কি কাজ করে না বর্ধনশীল অঞ্চলগুলো অর্থাৎ কোষের সংখ্যা, এই কোষগুলি বিভাজিত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে, বিভাজিত হয়ে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে। ঠিক আছে, কোষের সংখ্যা বৃদ্ধি করে। আর কি করে না উদ্ভিদের বিভিন্ন অঙ্গের বৃদ্ধি ঘটে। আর ভাজক কলা কি করে না নতুন কোষের জন্ম দেয়। বিভাজন মানে নতুন কোষের জন্ম দেয়। ঠিক আছে, আর কি করে না এই ভাজক কলা যখন তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে, ভাজক কলা যখন তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে, তখন কি হয় না সে স্থায়ী কলায় পরিণত হয়। তাহলে স্থায়ী কলার উৎপত্তি ঘটে। বিভাজন ক্ষমতা হারিয়ে কি করে না স্থায়ী কলার উৎপত্তি ঘটে। বিভাজন ক্ষমতা হারিয়ে স্থায়ী কলার উৎপত্তি ঘটায়। ঠিক আছে, বিভাজন ক্ষমতা হারিয়ে স্থায়ী কলার উৎপত্তি ঘটায়। এটা হচ্ছে কি ভাজক কলার কাজ। এরপর আমরা জানবো স্থায়ী কলার কাজ সম্পর্কে। প্রথমে আমরা জানবো যে স্থায়ী কলা কাকে বলে, স্থায়ী কলা কোথায় অবস্থান করে এবং স্থায়ী কলার প্রকারভেদ। তারপরে আমরা জানবো স্থায়ী কলার কাজ সম্পর্কে। স্থায়ী কলা এর সংজ্ঞা কি হবে? স্থায়ী কলা কাকে বলে না যে ভাজক কলা সে তার বিভাজন ক্ষমতা যখন হারিয়ে যায়, ভাজক কলা যখন বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ের পর তার বিভাজন ক্ষমতা সে হারিয়ে ফেলে। যেমন ধরো ক্ষমতা হারিয়ে ফেলে স্থায়ী কলার উৎপত্তি ঘটে, স্থায়ী কলা সৃষ্টি হয়। বিভাজন ক্ষমতা ভাজক কলা যখন তার বিভাজন ক্ষমতা একটা নির্দিষ্ট সময় পরে ভাজক কলা কি করে না সে তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে। এই বিভাজন ক্ষমতা হারিয়ে সে স্থায়ী কলার সৃষ্টি করে। কেমন ভাবে আমরা দেখতে পাই অনেক সময় যে গাছের ধরো অনেক পুরনো গুড়ি, সে গুড়ি কিন্তু আর বৃদ্ধি পাচ্ছে না, তখন সেখানে স্থায়ী কলা অবস্থান করছে। তারপরে যে ফল একটা নির্দিষ্ট সময় পর ফল যতটা বাড়ে তারপরে যে পেকে যায়, তো পাকা ফলের যে আর তো বৃদ্ধি পায় না, সেখানে কিন্তু স্থায়ী কলা অবস্থান করে। কারণ বৃদ্ধি না পাওয়া, যেখানে উদ্ভিদের অংশ বৃদ্ধি পাচ্ছে না, তার বৃদ্ধি স্থগিত হয়ে গেছে, সেইখানে কি অবস্থান করছে না সেখানে স্থায়ী কলা অবস্থান করে। তাহলে স্থায়ী কলার অবস্থান কোথায়? স্থায়ী কলার অবস্থান হচ্ছে উদ্ভিদের মূল কাণ্ড পাতা প্রায় সপঙ্গী এই কলা থাকে, তবে বর্ধনশীল অংশগুলোতে নয়। এরপর এই স্থায়ী কলার প্রকারভেদ সম্পর্কে আমরা জানব। প্রকারভেদ স্থায়ী কলাকে দুভাগে ভাগ করা হয়, প্রধানত দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সরল স্থায়ী কলা, যেটা আমরা জানলাম সরল স্থায়ী কলা, আর একটা হচ্ছে জটিল স্থায়ী কলা, তাই তো? সরল স্থায়ী কলা আর জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলাগুলো আমরা জেনেছি যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল স্থায়ী কলা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম।
এরপর আমরা প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমার অবস্থান, তার বৈশিষ্ট্য এবং তার কাজ সম্পর্কে জানব। এমনি স্থায়ী কলার কাজ কি? যে কলা তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলছে সেই কলার কি কাজ হতে পারে, তার কাজ কি? এমনি স্থায়ী কলার সাধারণ জেনারেল কাজ কি হবে না, স্থায়ী কলার কাজ হচ্ছে কি না খাদ্য এবং জল সংবহনে সাহায্য করা, খাদ্য সঞ্চয় থাকে সেখানে, আর কি না উদ্ভিদের দৃঢ়তা প্রদানে সাহায্য করে, উদ্ভিদের দৃঢ়তা প্রদানে সাহায্য করে। এবার আমরা সরলস্থায়ী কলার যে ভাগগুলো আছে সেই ভাগগুলো সম্পর্কে আমরা জানব। প্রথমে আছে প্যারেনকাইমা। এটি সরলস্থায়ী কলার মধ্যে এটা একটি মানে সরলস্থায়ী কলা সজীব সরলস্থায়ী কলা, সজীব, এর কোষগুলো কিন্তু সজীব থাকে। এগুলি কোথায় অবস্থান করে? এটি উদ্ভিদের মূল কাণ্ড, পাতা ইত্যাদি অংশে অবস্থান করে এবং বিশেষ করে সে কী করে না উপরের স্তরে অর্থাৎ মজ্জায়, ভিতরের মজ্জায় এবং এপিডার্মিস স্তরে অবস্থান করে, ভিতরের মজ্জায় এবং এপিডার্মিস স্তরে অবস্থান করে। এই কোষগুলোর বৈশিষ্ট্য কি? এই কোষগুলি সজীব। সজীব হলে কি হবে? এই খাদ্য উৎপাদনে সাহায্য করবে, খাদ্য উৎপাদনে সাহায্য করে, এর কাজ হবে খাদ্য উৎপাদনে সজীব। এবং সজীব হওয়ার জন্য এই নিউক্লিয়াসটা কি হয় না সুস্পষ্ট থাকে, এতে কিন্তু কোনো কোষান্তর বন্ধ থাকে না, প্রোটোপ্লাজম থাকে, পরিণত অংশ প্রোটোপ্লাজম থাকে। আর প্রোটোপ্লাজম আমরা কাকে বলি না উদ্ভিদের সজীব অংশকে, কোষের সজীব অংশকে বলা হয় কি প্রোটোপ্লাজম। এই কোষ প্রাচীরে যেহেতু সজীব, নিউক্লিয়াস সুস্পষ্ট, তাই এই কোষ প্রাচীরে কি হয় না এই কোষ প্রাচীরে কূপ থাকে না, এই কোষ প্রাচীরে কি হয় না কূপ থাকে না। এর কাজ কি না সজীব যেহেতু খাদ্য উৎপাদনে সাহায্য করা, খাদ্য সঞ্চয় ও খাদ্য সংবহনে এই কলা একটা বড় ভূমিকা পালন করে। তারপর হচ্ছে কি না কোলেনকাইমা। কোলেনকাইমা কোথায় অবস্থান করে না কোলেনকাইমা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার ত্বকে নিচে অবস্থান করে এবং পাতার শিরা, মধ্যশিরা, পত্রবৃন্তে এগুলোতে অবস্থান করে। এই কি বৈশিষ্ট্য? এর কোষগুলো কিন্তু সজীব। এই কলায় কোনো কোষান্তরন্ত্র তেমন থাকে না, কোনো কোনো কলায় আবার থাকে, আবার কোনো কোনো কলায় থাকে না। আর কি এর কোষ প্রাচীরটা অত স্থূল না, কোথাও বেশি মোটা আবার কোথাও কম মোটা, মানে অসমভাবে স্থূল মানে মোটা, পুরু কখনো হবে পুরো হবে যখন একদম মৃত যখন হবে তখন পুরু হবে। তাহলে অসমভাবে স্থূল মানে কোথাও স্থূল আবার কোথাও পাতলা। পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে এবং কোষ প্রাচীরে কোনো কোষকূপ থাকে না। তারপরে এই কাজ কি না উদ্ভিদের দৃঢ়তা প্রদান করা, খাদ্য প্রস্তুত করা, আর ক্লোরোপ্লাস্ট থাকলে ক্লোরোপ্লাস্টে খাদ্য প্রস্তুত করে। তারপর হচ্ছে কি স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা কাকে বলে? স্ক্লেরেনকাইমাও এক ধরনের স্থায়ী কলা। এই স্ক্লেরেনকাইমা কলার অবস্থান কোথায়? কোলেনকাইমা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ত্বকে থাকে, আর স্ক্লেরেনকাইমা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধস্তকে, নালিকা মান্ডিলে বাসে, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের নালিকা মান্ডিলে টুকিতে থাকে। এই কলা এই কোলেনকাইমা প্যারেনকাইমা থেকে এই কলা কিন্তু মৃত হয়। কোলেনকাইমা প্যারেনকাইমা থেকে এই কলা কিন্তু মৃত হয়। ফলে কি হয়? মৃত হওয়ার জন্য এর প্রোটোপ্লাজম থাকে না, প্রোটোপ্লাজম না থাকার জন্য এর কোষ প্রাচীরে কোষকূপ থাকে এবং এ সমানভাবে স্থূল হয়, মানে বেশ মোটা পুরু হয়, মোটা পুরু হয়। এর কাজ হচ্ছে কি দৃঢ়তা প্রদান করা হচ্ছে এর কাজ। ঠিক আছে, তোমাদের স্থায়ী কলা অর্থাৎ কলা, উদ্ভিদ কলা আর স্থায়ী কলা পর্যন্ত পড়ানো হলো। স্থায়ী কলা, সরল স্থায়ী কলা। নেক্সট ক্লাসে আমরা জটিল স্থায়ী কলা সম্পর্কে জানবো এবং তার আগে তোমাদের মেরুদণ্ডী, অমেরুদণ্ডী সেটা পড়ানো হবে। আজকে স্থায়ী কলা পড়ানো হলো। নেক্সট ক্লাসে আমি মেরুদণ্ডী, অমেরুদণ্ডী আলোচনা করব, তারপরে আবার স্থায়ী কলার পর থেকে আবার আলোচনা করব। আর যদি কারো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে।